ধনঞ্জয় কুমার দাস বাংলাদেশের প্রশাসনের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছুদিন আগেই। পরবর্তী সময়ে তাকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক হিসাবে বদলি করা হয় এবং 2024 সালের ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়। সরকারি প্রতিবেদনে তার কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার কথা বলা হলেও ধনঞ্জয় দাস তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাকে সরকার পরিবর্তনের পর প্রশাসনে শুরু হওয়া রাজনৈতিক প্রতিহিংসা এবং বাছাইমূলক অপসারণের অংশ হিসেবে দেখছেন। 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রশাসনে ব্যাপক রদবদল, ওএসডি বাধ্যতামূলক অবসর এবং চাকুরিচ্যুতির ঘটনা ঘটেছে। ধনঞ্জয় দাস তাদের মধ্যে একজন। বহু কর্মকর্তাকে কোনো আদালত বা নিরপেক্ষ তদন্তের রায় ছাড়াই ফ্যাসিস্টের দোসর কিংবা বিগত সরকারের সুবিধাভোগী বলে চিহ্নিত করার অভিযোগ উঠেছে। এর ফলে প্রশাসনের ভেতরে চাকরি হারানোর ভয়, সিদ্ধান্ত গ্রহণে অনীহা, অসন্তোষ এবং গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ধনঞ্জয় দাসের অভিজ্ঞতা এই সংকটকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। তার কাছে জানতে চাইছিলাম, প্রশাসনে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক পরিচয় কতটা প্রভাব ফেলেছে, কেন পুলিশ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, বেসামরিক প্রশাসনের জায়গায় সেনাবাহিনীর উপর নির্ভরতা কেন বাড়ছে এবং এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সামনে কত বড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। চলুন শোনা যাক ধনঞ্জয় কুমার দাসের কথা। একজন সরকারি আমলা, ইউনূস সরকার, তারেক রহমানের সরকার যাকে চাকরিচ্যুত করেছে। বাংলাদেশের প্রশাসনের বর্তমান অবস্থা, কর্মকর্তাদের নিরাপত্তা, আইনের শাসন এবং রাষ্ট্র পরিচালনায় ভবিষ্যৎ নিয়ে বা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। ধনঞ্জয় কুমার দাস, আপনাকে স্বাগত এই আয়োজনে। আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটি আসলে করতে চাই তা হলো, আপনাকে প্রথমে ওএসডি এবং পরে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকার বলেছে আপনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সরকারি নির্দেশ অমান্য করেছেন এবং আপনার বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। একই অভিযোগ আমার বিরুদ্ধেও আছে এবং আমাকেও সেই কারণে চাকুরিচ্যুত করা হয়েছে। আপনার ভাষ্যটা কি? এটি কি আসলে একটি নিয়মতান্ত্রিক বিভাগীয় ব্যবস্থা ছিল, নাকি রাজনৈতিক পরিচয় আরোপ করে আপনাকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়া একটা পূর্ব পরিকল্পিত প্রক্রিয়া? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই কথাগুলো, আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটা প্রাসঙ্গিক এবং এই কথাগুলো আমাকে অনেকেই বলেছে, অনেকেই জিজ্ঞেস করেছে। আমি নিজেও আমার ফেসবুক পেজে এই নিয়ে অনেকবার কথা বলেছি। প্রথমত হচ্ছে, আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। আমাকে বলেছে আমি কর্মস্থলে অনুপস্থিত, এই কারণে আমার বিরুদ্ধে একটা বিভাগীয় মামলা হয়েছে। সেখানে আরেকটা মামলা ছিল, আমি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং আমার বিরুদ্ধে একটা হত্যা মামলা আছে। যদিও হত্যা মামলা অনেকগুলো হয়তো দায়ের করেছে, বাট একটা রেফারেন্স দিয়ে তারা আমার বিরুদ্ধে বিভাগীয় মামলাটা করেছে এবং বলেছে 2রা সেপ্টেম্বর থেকে আমি কর্মস্থলে অনুপস্থিত। তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি 2রা সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত হই, তাহলে সরকার আমাকে অক্টোবর মাসের বেতন কিভাবে দিল? আমাকে মানে এটা তো পে স্লিপ, সরকারের এক্সচেকার থেকে টাকা বের হয়েছে আমার নামে, আমার বেতন ভাতা হয়েছে অক্টোবর মাসে, আমার পূজার বোনাস হয়েছে, তাহলে আমি কর্মস্থলে অনুপস্থিত হলাম কি করে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এরপরের প্রশ্ন হতে পারে যে আমি কেন অ্যাপিয়ার করি নাই। আমাকে জানেন যে আমি প্রথম মব স্টার সরকারের প্রথম যে বদলির আদেশ, সেই বদলির আদেশ কিন্তু সেই আদেশে আমার নাম ছিল। তার মানে একটা সরকার, আপনাকে রেশম বোর্ডে বদলি করা হয় 28 আগস্ট এবং মানে 5ই আগস্ট ক্ষমতা দখলে পরপরই জুলাই সন্ত্রাসে পট পরিবর্তন হয়ে গেল 5ই আগস্ট। ইউনূস
নামী এক দানব বাংলাদেশের ক্ষমতায় বসলেন 8ই আগস্ট। প্রথম সরকারের কাজ শুরু করতে না করতেই 28শে আগস্ট একটা বদলির আদেশ হয়ে গেল, এবং সেই তালিকায় আমার নাম আছে, প্রথম বদলির আদেশ। তার মানে বোঝা যাচ্ছে যে একটা তো পলিটিক্যাল কালার হতে পারে, অথবা কারো আক্রোশের শিকার হয়েই এদের বদলির আদেশটা হইলো। তা তো সমস্যা ছিল না। যখন রেশম বোর্ডের পরিচালক হিসেবে বদলি হলো, আমি কিন্তু যোগদান করেছি। যোগদান করার পরে আমার যোগদান পত্র উধাও হয়ে গেছে। একটা যোগদান পত্র রিসিভ হবে, আমাকে জানাবে, অথবা রিসিভ হবে না সেটাও আমাকে জানাবে। কিন্তু আমি যখন খোঁজ নিয়ে দেখলাম আমার এটা পড়ে আছে, এবং আপনারা জানেন যে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি তখন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে চলে গেছেন উপদেষ্টা হিসাবে। ফলে একই উপদেষ্টা, যে উপদেষ্টা আমার বিরুদ্ধে দুদকে একটা ভুয়া নিউজ, একটা অপ্রচলিত, আমি জানিও না, D24 বা এরকম কোন একটা অনলাইন নিউজের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে উনি লিখে দিলেন যে দুদকে প্রেরণ করা হোক কোনো কিছুই ছাড়া, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন বস্ত্র পাটে গেলেন তিনি তখন এটাকে ফেলে রাখলেন এবং বললেন যে পরে আমি শুনেছি যে আমাকে নেওয়া যাবে না, এই মর্মে জনপ্রশাসনে আবার চিঠি দিয়ে জানিয়েছেন। জনপ্রশাসন যখন আমাকে ওএসডি করলো তখন আমি তো বুঝেই গিয়েছি যে আমি একটা চক্রের শিকার, আমি রাষ্ট্রদ্রোহী, এবং অভিযোগটা এরকমই। তো ফলে আমি যোগদান করাটা, এবং ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে তো কোনো আইন শৃঙ্খলা ছিল না, যে কেউ যে কাউকে মেরে ফেলতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, এবং বিভিন্ন তাই হয়েছে। এবং আমার অনেক কলিগকে অ্যাসল্ট করেছে মন্ত্রণালয়ে। এবং যেটা হয়েছে, আমার বিরুদ্ধে বিভিন্ন, আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বিভিন্ন স্ক্রিনশট পাঠায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আমার বাসার অ্যাড্রেস দিয়ে দেওয়া হচ্ছে, আমার ছবি দেওয়া হচ্ছে। এবং আপনি আশ্চর্য হবেন, 5ই আগস্টের এই এই সন্ত্রাসের, আমি এটাকে সন্ত্রাসী বলি, জুলাই সন্ত্রাসের পরে 6ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক সময়কার সহকারী একান্ত সচিব তার ফেসবুক পোস্টে প্রথম আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে যে আমি হচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল অপকর্মের হোতা এবং আমাকে ধরতে হবে। বিষয়টা এরকম। আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টাতে আসতে চাই, আমি একটু আসি, মানে কারণ হচ্ছে আমি একটু জাস্ট এই অংশটা শেষ করে ফেলি। তো ফলে আমার কাছে তখন মনে হয়েছে এইটা তো একটা অবৈধ সরকার, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে বৈধ যে কোনো সরকারের প্রতি আমার আনুগত্য স্বীকার করা। আমার তখন মনে হয়েছে যে না, এই সরকার অবৈধভাবে এসেছে এবং যে কাজগুলো করছে সেটা অবৈধ, ফলে আমি সরকারের অধীনে কাজ করব না, এবং আমি একটা পদত্যাগ পত্র তাদের অনুকূলে দাখিল করি। কিন্তু সেটাও তারা কোনোভাবেই আমলে নেয় নাই। ফলে আমার বিরুদ্ধে অভিযোগ এনে যেটা হয়েছে এটা স্বাভাবিক, এবং আমি জানি যে এটা হবেই এবং হওয়ার কথা ছিল, আমি এটা মেনে নিই। এটা আপনি পদত্যাগ করলেও হতো, পদত্যাগ না করলেও হতো, এভাবে করা হতো। আমি এখন যেতে চাই সেই সন্ত্রাসের দিনগুলোর কথায়। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, আপনি ভেতরের অনেক কিছু দেখছিলেন। আপনি খুব অল্প কথায় কয়েকটা ডট যদি মেলান, আমাকে যদি 18ই জুলাই থেকে মানে ধরেন 5ই আগস্ট পর্যন্ত বড় এবং উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আপনার মনে হয়েছে যে মানে আপনি এখনো বলেন নাই এবং এটা বলা দরকার, আমরা কি জানতে পারি সেটা? কারণ আপনি তো দেখছিলেন ভেতরে বসে। না, আমরা তো ধরেন, আপনি যদি এটা বলেন যে এটা জুলাই থেকে আন্দোলনটা শুরু, তো আরেকটু আগে থেকে, এবং এই আন্দোলনটা যখন শুরু হয় আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এবং এই ফাঁকে আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা কোর কমিটি আছে, এবং সেখানে ডিজিএফআই এর চিফ থাকেন, এনএসআই এর চিফ থাকেন, এসবির চিফ থাকেন, আইজি থাকেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক যিনি দেখেন তিনি থাকেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকেন, এমএসপিএম ওর বোধহয় থাকেন। হ্যাঁ, এমএসপিএম এরও থাকার কথা, উনি থাকেন, কখনো থাকেন না, অনেক সময় সামরিক সচিব হয়তো যোগ দেন।
বা যাই হোক, খুবই এটা একটা উচ্চ পর্যায়ে। উচ্চ পর্যায়ের কমিটি। যদিও সেই কমিটিতে আমার থাকার সুযোগ নেই, যেহেতু আমি আসলে ওই রিলেটেড না। সেখানে যে যারা থাকেন মন্ত্রণালয় থেকে সচিব থাকেন, এবং যিনি পলিটিক্যাল উইং এর দায়িত্বে তিনি থাকেন। এবং ছোট্ট করে বলে রাখি, মজার বিষয় হচ্ছে যিনি এই মন্ত্রণালয়ে দীর্ঘ 8 বছর রাজনৈতিক শাখা দেখতেন, এবং এই সময়ে, যে সময়টা এই আন্দোলন চলে, সেই সময় যিনি পলিটিক্যাল উইং এর চিফ ছিলেন, তিনি কিন্তু 5ই আগস্টের পরে মব স্টার সরকারের সবচেয়ে আস্থাভাজন কর্মকর্তা হয়ে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং কিছুদিন পরে তার পোস্টিং হয়ে গেল দুদকের মহাপরিচালক হিসেবে। ফলে এই যে নেক্সাস, এটা একটা ছিল, মানে এটা একটা ছোট উদাহরণ কথার মাঝখানে আসলো দেখে বললাম। আর আন্দোলনের কথা যদি বলি, একদম শুরু থেকে যখন আন্দোলন হয়, কোর কমিটির মিটিং হয়, কোর কমিটির মিটিং এর পরে আমরা তো ব্রিফিং শুনি, সাংবাদিকদেরকে মন্ত্রী মহোদয় ব্রিফিং করেন, অথবা মন্ত্রণালয়ের ভিতরে ছোটখাটো আলোচনায় আমরা যেটা মনে করি, এই আন্দোলনটাকে শুরু থেকেই ডিজিএফআই বলতো যে আন্দোলনকে তারা, আপনারা জানেন যে এর আগেও কোটা আন্দোলন হয়েছে, সরকার কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে, তাদের সাথে আলোচনা করেছে, এবং এর চেয়ে বড় আন্দোলন কিন্তু এটা শুরু হয়েছিল একদম। তখন। এবং এর চেয়ে অনেক বড় বড় আন্দোলন, আগুন সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস 14 সালে আমরা দেখেছি, কিন্তু সেটাকে সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে। এইবার শুরু থেকেই গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা, এইটা যদিও তাদের কাজ না, আপনি যদি তাদের চার্টার অফ ডিউটি দেখেন, তারা কিন্তু আসলে এইসব কাজ করার কথা না, তাদের কাজ করার কথা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ইন বিটুইন দ্য মিলিটারি অর্গানাইজেশন। যাই হোক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তারা তো এক ধরনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেই থাকে সব ক্ষেত্রেই। তারা শুরু থেকেই বলছিল যে তারা এই আন্দোলনকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, বিষয়টা অনেকটা এরকম একটা ধারণা শুরু থেকেই ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীও, আমি যদি বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছিলেন যে এই আন্দোলনের বিষয়ে পলিটিক্যালি ওনারা ডিল করবেন, এবং যারা ছাত্র নেতা তখন ছিল, যারা আন্দোলনের নেতৃত্ব যারা ছিল, তাদের সাথে একটা আলোচনায় করবে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছিলেন যে তরুণ নেতৃত্ব আসুক, এরা আন্দোলন শিখুক। বিষয়টা কিন্তু একদম এরকম, অনেকটা ক্যাজুয়ালি আপনি যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছে দেশে এখন একটা স্থিতিশীল অবস্থা আছে, ছাত্র নেতৃত্ব আসুক, এখান থেকেই হয়তো নেতৃত্ব বেরোয় আসবে, করতে দাও, তারাই হয়তো একসময় বুঝবে যে কি করতে হবে। এই ধরনের একটা অবস্থা কিন্তু শুরুতে ছিল, কিন্তু যতই দিন যায় এটার ভিতরে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন, এখন তো এটা একদম স্পষ্ট বোঝাই গেছে। বালকের মতো, যে এখানে আমরা ডিপ স্টেটের কথা শুনি, আর অথবা যেই কথাই শুনি বিভিন্ন, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি শুরু থেকে বলতেন যে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন। এটা কিন্তু এখন একদম প্রমাণিত। আমরা যাদেরকে এনসিপি নামধারী মাস্তান হিসেবে দেখি, তারা তো জামাতের সেকেন্ড লাইনের নেতা, এবং তারা জামাতের সাথেই জোট করেছে। জোটটা বিএনপির সাথে কিন্তু হয়নি, জোটটা জামাতের সাথে হয়েছে। ফলে তাদের আদর্শিক যে ধ্যান ধারণা, পাকিস্তানপন্থী ধ্যান ধারণা, এটা কিন্তু জামাতের সাথে একদম মিলে যাচ্ছে। লুকোনো ছিল না, কারণ তারা শুরুতেই বলেছে তুমি কে আমি কে, রাজাকার আমি কে, রাজাকার রাজাকার। ফলে এই স্লোগান যারা ধারণ করতে পারে, এবং আমার এই যখনই এখন মনে হয় আমার শরীর, আমার জাফর ইকবাল স্যারের কথা মনে পড়ে। ওনার একটা ছোট্ট রাইটিং ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন আমাকে কোনোদিন যেতে না হয়। এবং আমিও বিশ্বাস করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, সাবেক ছাত্র হিসেবে আমি এখন লজ্জাবোধ করি, এবং আমাকে যেন কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা রাখতে না হয়। আমি যে ডটগুলোর কথা বলছি, সেটা ধরুন আপনি বললেন যে ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা সংস্থা বলছে তারা নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু ধরুন আমি যতখানি ইনভলভ ছিলাম বা যতটুকু দেখেছি সেই সময় ভেতরের ব্যাপারটা, যে অনেক ছাত্র নেতাই যারা এখন এনসিপির বড় নেতা, বড় বড় নেতা, এমপি হয়ে গেছেন, তারা কিন্তু তখন আলোচনার জন্য তৈরি ছিলেন, এবং তারা অর্থ নেগোশিয়েট করছিলেন যে কে কত পেলে আন্দোলন থেকে সরে যাবে। বিষয়টি জানা আছে? জানা আছে, বিষয়টি জানা আছে। এবং এটা ধরেন এই নেগোসিয়েশনটাও কিন্তু যখন আলোচনা এসেছে, তখন ডিজিএফআই বলেছে এটা যদি করতে হয় তারাই করবে।
মানে বিষয়টা এরকম ছিল যে আমি এখন বলবো বাংলাদেশে কোনো আন্দোলন, রাজনৈতিক আন্দোলন অথবা প্রেক্ষাপটের পরিবর্তন, আমরা যেটাকে উত্তরপাড়া বলি, সেই সেনাবাহিনীর ইঙ্গিত ছাড়া কিন্তু হয়নি। আপনি যদি 75-এর কথা বলেন, পট পরিবর্তন, এই সামরিক বাহিনী ইনভলভ ছিল। আপনি যদি এরপরের জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বলেন, সামরিক বাহিনী ছিল। 90-এর গণ অভ্যুত্থান বলেন, সেনাবাহিনী বিক্রি না করলে হয়তো আমার এরশাদ ক্ষমতায় থাকতেন। এবং যতবার আপনি 111-এর কথা যদি বলেন, সামরিক বাহিনী ছিল। ফলে এই আন্দোলনে সামরিক বাহিনীর ভূমিকা ছাড়া কখনোই সম্ভব ছিল না। এখন তো বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী মানে সরকারের বাইরে চলে যায়, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তারাই মনে করে যে তারা একটা নতুন সরকার গঠন করবে, এটা তো বোঝা গেছে। এবং মানে এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং একজন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কাছে আগের দিন আনুগত্য স্বীকার করা একজন সেনাপ্রধান, পরের দিন যখন মাননীয় প্রধানমন্ত্রীকে চলে যেতে বাধ্য করা হলো এবং তখন উনি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেন যে আমি দায়িত্ব নিলাম, আর কোনো সমস্যা হবে না। কতটা কনফিডেন্স ওনার আগে থেকে থাকলে উনি এই কথা বলতে পারেন যে আমি দায়িত্ব নিলাম? উনি দায়িত্ব নেওয়ার কে? আমার দুটো প্রশ্ন আরো একবার যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আরেকটু যদি বিস্তারিত বলেন যে ওই যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা। আমি যতখানি জানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ব্যক্তি এই নেগোসিয়েশনের মধ্যে ছিল, তাকেও ডিজিএফআই ইনভলভ করেছিল এবং একটা টাকার অ্যামাউন্টের গল্প আমরা জানতাম। আপনি কি এই ব্যাপারে কিছু জেনেছিলেন বা জানতেন? আপনাদের ভেতরে কি কোনো আলোচনা হয়েছিল? না, এইটা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়নি। কিন্তু আমি যদি ধারাবাহিক বলি, আমি আমি বলবো যে এই আলোচনা থাকার পরেও এটা হতে দেওয়া হয়নি। আচ্ছা, হয়তো হয়ে গেলে হয়ে যেত, হতে দেওয়া হয়নি। এটার আমি আবারও যদি ধারাবাহিক ভাবে ধরেন আন্দোলনের সময় বলি, 18 তারিখের কথা আপনি উল্লেখ করেছেন, 18 জুলাই। 19 জুলাই তো সেনা মোতায়েনের একটা সিদ্ধান্ত আসলো এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি আমার বিভিন্ন সময় বলেছি যে দুটো সামারি গিয়েছিল। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল শুধুমাত্র সান্ধ্য আইন জারি করা হবে এবং বাকিটা পুলিশ এবং পলিটিক্যাল নেগোসিয়েশনের মধ্যে হবে। এবং সান্ধ্য আইন জারির বিষয়টা এসেছে এই কারণে, আপনারা জানেন যে মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন, বিভিন্ন স্থাপনায় আগুন, এগুলোকে এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য সান্ধ্য আইন জারি করা হবে। এবং সেনা মোতায়েনের প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত তখনও দেননি। কিন্তু ওই যে কোর কমিটির আলোচনা, সেখানেই বসে সিদ্ধান্ত হয় যে সেনা বাহিনী মোতায়েন না করলে হয়তো এই আন্দোলনকে দমন করা যাবে না। তার মানে উত্তরপাড়ার যে নেক্সাস, তারা এটাকে এমন ভাবে করেছে। এবং ছোট্ট কিছু উদাহরণ, মানুষকে কিভাবে উস্কে দেওয়া হয়েছে। আপনি নাহিদ ইসলামকে ধরেন পিক করে নিয়ে গেছে ডিজিএফআই এবং তাকে মেরে মারধর করে তাকে 300 ফিটে ফেলে রেখে এরপরে আবার গণস্বাস্থ্যে ভর্তি করা হয়। তারপরে তার বিভিন্ন নির্যাতনের চিহ্ন, এটাকে আরেকটু এক্সপেডিট করে বিভিন্নভাবে ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। ফলে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ হইতেই পারে। এবং তারপরে তাকে এনে হারুন সাহেবের কাছে সোপর্দ করা হয়। এটা পরের অংশ। তারপরে তাকে তো প্রথমে করে ডিজিএফআই এবং তারপরে এনে তাকে দেওয়া হয় হচ্ছে হারুন সাহেবের কাছে। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়, সে বক্তৃতা দেয়, জ্বালাময়ী বক্তৃতা দেয়, তো সে তার নির্যাতনের চিহ্ন দেখায়। এরপরে 5 জনকে ধরে নিয়ে যায়, সেটাও ডিজিএফআই নিয়ে যায়। এবং ডিজিএফআই তাদেরকে নিয়ে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তাদেরকে কেন ধরে রেখেছো, এবং যখন আইনজীবীরা প্রশ্ন তুললো যে তারা কোথায় এবং যদি সরকারও যা তাদেরকে হেফাজতে নেয় 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটা আমার সাংবিধানিক রাইট। তো এই প্রশ্ন যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তখন ওনারা আবার কোর কমিটির মিটিং এ বসলেন, তাহলে আমরা কি করব? দোষটা শেষ পর্যন্ত ডিবির হারুনের উপরে গেল। হারুন কিন্তু এটা কিছুই জানে না এবং হারুনের কাছে হস্তান্তর করা হলো। এবং আমি মানে আরো যখন ডিগ করা শুরু করি এই ঘটনা প্রবাহ, 5ই আগস্টের দিন, আমি 5ই আগস্ট চলে যাচ্ছি কিন্তু আমি আবারও আসবো আপনার কাছে। 5ই আগস্টের দিন সকালবেলা উত্তরা যখন ছেড়ে দেয়, তখন বনানীতে হারুন সাহেব ছিলেন বোধহয়, এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে সেনাবাহিনী বলে সরে যেতে।
এবং 5ই আগস্ট সকালের যে ঘটনা, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি এসএসএফ এর ডিজি ছিলেন আগে, পরে যদিও উনি ছিলেন না, জেনারেল মুজিব, ওনার মুখ থেকে শোনা। 5ই আগস্ট সকালবেলা উনি সেনা প্রধানের কক্ষে উপস্থিত ছিলেন এবং সাভারের জিওসি যখন সেনা প্রধানকে ফোন করেছিলেন যে উত্তরা এবং যাত্রাবাড়ি দিয়ে লোকজন আসছে, আমরা কি করব, সেনাপ্রধানের উত্তর ছিল লেট দ্যাম কাম। এবং জেনারেল মুজিব যখন প্রশ্ন করলেন যে স্যার আপনি এটা কি বলছেন, তখন উনি উত্তর দিয়েছিলেন হু ইজ কমান্ডার ইন চিফ। এবং জেনারেল মুজিব তখনই বুঝেছিলেন যে পাশা হয়তো উল্টে গেছে, উনি ওখান থেকে বের হয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। ধনঞ্জয় দাস, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। দীর্ঘদিন ধরে বা মানে বেশ কয়েক বছর ধরে আমরা বুঝতে পারছিলাম, বিশেষ করে বেনজির আহমেদের আমল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম পরস্পরে পুলিশ এবং সেনাবাহিনীর ভেতরে একটা টানাপোড়েন চলছে। পুলিশকে শেখ হাসিনা ক্ষমতায়ন করেছেন এই অজুহাতে বেশ অনেকগুলো মানে আমরা আমরা জানতে পেরেছিলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে বেশ একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, এবং এমন কথাও বলা হয়েছে যে এর আগে গণভবন আক্রান্ত হয়েছিল, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটার চেষ্টা করছিল এবং পুলিশ সেটাকে নিরসন করেছে। আপনার কি এই বিষয়ে কিছু জানা আছে? আমি একটু জানতে চাই আসলে। না, এই টানাপোড়েন তো পুলিশের সাথে বরাবরই ছিল এবং আপনারা জানেন যে এখন তো অনেক সেনা কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন র্যাবের কমান্ডার ইন চিফ হচ্ছে পুলিশের, তার নিচে যারা ছিলেন সবাই হচ্ছে সেনাবাহিনী থেকে। ফলে পুলিশের অধীনে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল অথবা কর্নেল অথবা মেজর তারা চাকরি করছেন, এই ধরনের একটা ক্ষোভ তো ছিল। এবং র্যাবের অনেকগুলো অপকর্ম আমি যদি বলে থাকি, যদি এই র্যাব সৃষ্টি করেছে বিএনপি দানব হিসেবে, এবং এটা লিগেসি বহন করেছে আওয়ামী লীগ, এবং এই যে সেনা কর্মকর্তাদের অনেক অপকর্মের দায় সরকারকে নিতে হয়েছে, এইটার বিষয়ে অনেক সময় র্যাবের যিনি প্রধান ছিলেন তিনিও হয়তো জানতেন না। এবং ডিরেক্টর ইন্টেলিজেন্স এবং অপারেশন এরা সেনাবাহিনী থেকে আসে এবং এদের নির্দেশনা ওখান থেকে আসে। র্যাব, হ্যাঁ বলুন। এই টানাপোড়েন শুধু এখানে না, এবং আমি আমি আমার একটা ব্যক্তিগত বিষয় বলি। আমার বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে আমি রয়ের এজেন্ট, এবং যেহেতু আপনার নাম দাস, এটা আমার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বা দায়িত্বে থাকা অবস্থায় আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই যে আমি রয়ের এজেন্ট। এটার কারণ হচ্ছে একদম প্রথম যদি বলি এক কথায়, 2004 সালে আমি চাকরিতে যোগদান করার পরে আমাদের একটা মিলিটারি অ্যাটাচমেন্ট হয়, আপনি জানেন, ট্রেনিং এর মতো। সমাপনী দিনে সিভিল মিলিটারি রিলেশনশিপ নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হয়। সেই প্রেজেন্টেশনে ক্যান্টনমেন্টের ভিতরে দাঁড়িয়ে আমি বলেছিলাম বাংলাদেশের সিভিল মিলিটারি রিলেশনশিপ কোনোদিনই উন্নত হবে না যতদিন পর্যন্ত যে কোনো ক্রাইসিসে সেনাবাহিনী মাঠে নেমে প্রথম শব্দটা উচ্চারণ করে ব্লাডি সিভিলিয়ান। এবং এই একমাত্র বাহিনী যারা বাংলাদেশের 2জন সরকার প্রধানকে হত্যা করেছে, বাহিনী সরাসরি যুক্ত অথবা বাহিনীর কেউ যুক্ত। ফলে এই মিসট্রাস্ট যতদিন জনগণের মনে থাকবে, কোনো সাধারণ জনগণ কিন্তু আমার কোনো সরকার প্রধানকে হত্যা করে নাই, এই মিসট্রাস্ট মানুষের মধ্যে যতদিন থাকবে ততদিন সিভিল মিলিটারি রিলেশনশিপ হবে না। এই যে বক্তব্য আমি একজন জুনিয়র অফিসার তখন দিয়ে এসেছিলাম, এই আপনারা জানেন যে ওখানে কে কি বলে সবই রেকর্ড থাকে। ওই রেকর্ডের ফল অথবা ওই বক্তব্যের ফল আমাকে এখনো বহন করতে হচ্ছে। নিঃসন্দেহে, কারণ দাস আছে, আমার সাথে দাস আছে, ধনঞ্জয় দাস, এবং অনেক দাসের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে যাদের সাথে আমার কোনোদিন হয়তো দেখা হয়নি। আমি 5ই আগস্ট নিয়ে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, যে ধরুন আমরা বলছি, সবাই বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনাকে তো সামরিক বিমানে করে রেখে আসা হয়েছে। এই অ্যারেঞ্জমেন্ট, জি, এই অ্যারেঞ্জমেন্টটা সম্পর্কে আপনি আপনার যতটুকু জানা আছে সেটা একটু শেয়ার করবেন কিনা? না, এইটা তো প্রথম কথা হলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বহুবার ওনার বক্তব্যেই বলেছেন যে অ্যারেঞ্জমেন্টটা আসলে কি হয়েছে। ফলে উনি যেটা বলেছেন এর বাইরে আমাদের জানার আসলে কিছু নাই। তারপরও আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে ওনাকে তো বাধ্য করা হয়েছে। উনি হয়তো জানতেন যে উনি গোপালগঞ্জ যাচ্ছেন, এটা কিন্তু উনি বলেছেন।
এবং ওনাকে হেলিকপ্টারে উঠে তো আর ভারতে নিয়ে যাওয়া যাবে না। তাহলে সামরিক হেলিকপ্টারটা কোত্থেকে আসলো, এবং যেই বিমানটা প্রস্তুত ছিল সেই বিমানটা কোত্থেকে আসলো? একটা বিমান যখন প্রস্তুত করা হয়, এটা কিন্তু 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার বিষয় না। ফলে এইটা আমার কাছে মনে হয় সেনাবাহিনীর কোনোভাবেই আগে থেকেই কোনো পরিকল্পনা হয়তো ছিল। এবং আমরা যেটা শুনি যে যশোর এয়ার বেসটাকে রেডি রাখা হয়েছিল, ওনাকে হয়তো ওখানে নামানো হবে, অথবা কাউকে রিকোয়েস্ট করা হবে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। এইটা আমাদের শোনা যেটা অংশ, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বাইরে আসলে কোনো বক্তব্য আমি মনে করি না গ্রহণযোগ্য, কারণ উনি উনি নিঃসন্দেহে সব নয়, নিঃসন্দেহে নয়, কিন্তু ধরুন যে বিমানটি গেছে আবার ফিরে এসেছে এবং ফিরে আবার এসেছে, এখনো সেনাবাহিনীর ভেতরেই আছে এবং সেই সেনা কর্মকর্তারা কাজ করছেন, কাজ করছে। সেনাবাহিনীতে কাজ করছেন, তাহলে তুমি পালিয়ে যাননি। এবং এসএসএফ এর যে ডিজি ওনাকে পৌঁছে দিয়ে এসেছেন, তিনি আসার পরে ইউনূস সরকারের এসএসএফ এর ডিজি হিসাবে অনেকদিন কাজ দায়িত্ব পালন করেছেন, করেছে, কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছে। সুতরাং এটা তো আসলে মানে খুবই হাস্যকর শোনায়। ধনঞ্জয় দাস, আমার কাছে ধরুন ঠিক আছে 5 আগস্ট ঘটে গেছে, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে এবং তারপরে প্রশাসনের যে ব্যাশিং শুরু হয়েছে, প্রশাসনকে যেভাবে মানে তার মূল্য দিতে হয়েছে, বাংলাদেশের মানে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে তো এইভাবে এরকম ঘটনা আসলে কখনো ঘটেনি। এই মুহূর্তে মানে আপনি ব্যক্তিগতভাবে না, আপনি পুরো প্রশাসনকে আপনি কিভাবে দেখছেন, যে কি অবস্থায় আছে আমাকে বলেন তো। এই এক কথায় যদি বলতে হয়, আমাদের বর্তমান যে সরকার অথবা অন্তর্বর্তীকালীন যে যে অবৈধ সরকার, তাদের আদর্শ কিন্তু পাকিস্তান পাকিস্তান ব্যুরোক্রেসি বলেন, অথবা পাকিস্তানি আমলাতন্ত্র, অথবা পাকিস্তানি সামরিকতন্ত্র যেটা বলেন, এরকম একটা আদর্শ কিন্তু তাদের মধ্যে ছিল। না, শুধু আদর্শ থাকবে কেন, ওরা তো আসলে মানে প্রকাশ্যেই ঘোষণা দিয়ে হ্যাঁ, প্রকাশ্যে। নাসিমুল গনি ওখানে গেলেন, ওরা এলো, ওরা এসে মিটিং করলো, অনেকগুলো ট্রেনিং হলো এবং একাধিকবার বাংলাদেশ থেকে কর্মকর্তারা পাকিস্তান গেছেন, পাকিস্তানি কর্মকর্তারা ঢাকায় আসেন, এটা তো তারা নিয়মিত ঢাকায়, ঘটনা। হ্যাঁ। ফলে আমাদের আমাদের পাকিস্তানে আপনারা জানেন যে ব্যুরোক্রেসি বলে কিছু আসলে নেই। নেই, নেই আসলে। ফলে বাংলাদেশও থাকবে না, এটাই হচ্ছে আহ, আহ, স্বাভাবিক। এবং এটার অনেকগুলো উদাহরণ আপনি যদি দেখেন, আপনি স্বাভাবিকভাবেই দেখবেন। সম্প্রতি আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো কর্পোরেশনের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো না কোনো ভাবে দলের সাথে নির্বাচন জড়িত। কমিশনের একজন কমিশনার হিসেবে তো নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির মানে বিএনপি যিনি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। ছিলেন। ফলে এই যে আমলাতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, আপনারা জানেন বাংলাদেশের বাজেট অনেক বড় বাজেট, এবং ডেভেলপমেন্ট বাজেট কিন্তু কোনো মন্ত্রণালয় কিন্তু খরচ করে না। মন্ত্রণালয় খরচ করে তার এই কর্পোরেশন, তার সংস্থা, তার যে ডিপার্টমেন্ট, এদেরকে দিয়ে। আপনি যদি এই সংস্থায় এমন একজনকে বসান যার কোনো আমলাতন্ত্রের ভিতরে কাজ করার অভিজ্ঞতা নাই, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই সরকার আমলাতন্ত্রকে ভেঙে দিতে চাচ্ছে, এবং কোনো একটা গোষ্ঠী সেই সুযোগটা নিতে চাচ্ছে। আমরা যাদেরকে বলি, যারা বহুদিন ধরে এই আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আসছে, ধরেন সুজন, কুজন, এরা বলে আসছে, এদের প্রেসক্রিপশন নিয়েই তাহলে এই কাজগুলো হচ্ছে, এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার একটা বড় দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে। আমরা কারো পকেটে চলে যেতে চাই, আমরা হয়তো যেসব কথা আমরা শুনছি অন্য কোনো দেশের পকেটে চলে যেতে চাচ্ছি। ফলে আমলাতন্ত্র কিন্তু শেষ। এবং আপনি জেনে থাকবেন যে অনেকগুলো পদোন্নতি হয়েছে, অনেকে এসে বাইরে থেকে বসেছে। আপনি তাদের চাকরির যদি হিস্ট্রি বের করেন, আমি এমন অনেককেই দেখেছি যাদের আমি ব্যক্তিগতভাবে জানি, যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছিল, মাদক পাচারের অভিযোগে বিভাগীয় মামলা ছিল, তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে আপনি যদি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এনে সচিব বা অতিরিক্ত সচিব বানিয়ে দেন, বিগত 17 বা 18 বছরে আমাদের যে উন্নয়নের অবকাঠামো এবং তার যে প্ল্যান, সে সম্পর্কে তো সে কিছু আসলে জানে না। আমি আমি কিছুদিন আগে সাক্ষাৎকার নিয়েছিলাম সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের। ডক্টর আহমদ কায়কাউস একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন যে মানে
বাংলাদেশের যে আজকের উন্নয়ন, আজকের যে অবকাঠামো, সেটা তো আসলে শুধুমাত্র রাজনীতি দ্বারা হয় নাই, স্মার্ট আমলাদের দ্বারাও হয়েছে। এবং আমলা এবং রাজনীতিবিদরা খুব একসঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশ এরকম একটা অর্থনৈতিকভাবে মানে একটা বেশ অনেক দূরে গিয়ে গিয়েছিল। এবং এটা ব্লুমসবার্গের মতো স্বীকার করেছে। দা ইকোনমিস্ট শেখ হাসিনার বন্ধু নয়, শেখ হাসিনার সমালোচনা করেছে, কিন্তু শেখ হাসিনাকে এই ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাকে স্বীকৃতি দিয়েছে। এখন এখন এই যে আমলাদেরকে পুরোপুরি অগ্রাহ্য করা হলো, একটা প্রশিক্ষিত একের পর এক আমলা আমরা দেখতে পাচ্ছি, এক এক লটে 38 জন, এক এক লটে 40 জন করে আমলাকে বরখাস্ত করা হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে, বলা হচ্ছে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরে মানে এই ভার বাংলাদেশ যেখানে এসে পৌঁছেছিল, বাংলাদেশ কি সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে নাকি একেবারেই মানে পড়ে যাবে? আপনার কি মনে হচ্ছে? না, আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না। এই বক্তব্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের, এই বক্তব্য কিন্তু IMF এর, এই বক্তব্য কিন্তু ব্লুমবার্গের। ফলে বাংলাদেশ যে একটা ইমার্জিং টাইগার হিসেবে এখানে তৈরি হচ্ছে, এবং এই বাংলাদেশ 2035 সালে চেয়ে পরিবর্তন হয়ে যাবে, অথবা 2026 সালে আমাদের LDC থেকে উত্তরণের একটা কথা ছিল, আমরা পারবো না। নভেম্বরে কথা ছিল, 2026-এর হ্যাঁ, নভেম্বরে হওয়ার কথা ছিল, আমরা নভেম্বরে পিছিয়ে কথা দিলাম। ছিল 2026-এ। ফলে আমরা তো পিছিয়ে গেলাম, এবং এই পিছিয়ে গেলাম। আমার কাছে মনে হয় এখন যে আমলাতন্ত্র এবং এখন সরকার যেভাবে কাজ করছে, এটা আর কখনো সম্ভব না। আমাদের এবার GDP গ্রোথের টার্গেট ছিল 4 পয়েন্ট সামথিং, সেটা কিন্তু অর্জন করতে পারেনি, এবং সেটা অর্ধেকে নেমে আসবে। কিছুদিন আগে ডেইলি স্টার যে রিপোর্ট করেছে সেখানে বলেছে 2.25 বাংলাদেশের GDP গ্রোথ হবে। আপনি আমাকে বলেন, স্বাধীনতার পরে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশে কি কখনো 2.25% GDP গ্রোথ ছিল? কোনোদিনই ছিল না। এবং আপনি দেখেন, আমাদের ঋণ খেলাপি নিয়ে আমরা এত অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে বলি। আমাদের খেলাপি ঋণ 2024 সালে ছিল 20.26%, সেটা 2026-এর মার্চে 32.26%। তাহলে আমার এই অর্থনীতির যে ভেঙে দিয়ে গেল, এই দায়ভার কে নিবে? এবং আমাদের যে উন্নয়নের যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া তো থেমে গিয়েছে। আমার GDP কেন কমে যাবে না? আমার রপ্তানি আয়ের বেশিরভাগটা ছিল আমার পোশাক শিল্প। আপনি দেখেছেন, আমরা দ্বিতীয় স্থান থেকে এখন তৃতীয় স্থানে চলে এসেছি। এবং 5ই আগস্টের মব সন্ত্রাসের পরে এদেশে প্রায় 300 গার্মেন্টস কারখানাতে অগ্নিসংযোগ করেছে, অথবা দখল করেছে, অথবা বন্ধ করে দিয়েছে। ফলে আমার গতকালও বিদ্যুৎ এবং মানে অন্যান্য গ্যাস সুবিধা মানে না পাওয়ার জন্য গতকালও একটা বিরাট বড় গোষ্ঠী তাদের প্রায় 10টা কারখানা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে গতকালকের খবর। আমি দেখলাম আজকে রুবানা হক সাক্ষাৎকার দিয়ে বলছেন যে মানে এইভাবে তো চলতে পারে না, এইভাবে মানে চলবে না। তাহলে মানে ধনঞ্জয় দাস, আমরা আসলে আমাদের ব্যক্তিগত ইয়ের কথা থেকে বাদ দিয়ে আমরা একটু যদি মানে ম্যাক্রো লেভেলে যাই, মাইক্রোতে না থেকে ম্যাক্রো লেভেলে যাই, আসলে আপনি কি দেখছেন এই যে প্রশাসনকে, ধরুন নাসিমুল গনি, মোখলেসুর রহমানদের মতো পুরনো এবং মানে যাদের বিরুদ্ধে মানে ভয়াবহ রকমের অভিযোগ রয়েছে, সেই সব অভিযোগকে বাদ দিয়ে এনে সরকারে বসিয়ে, ঠিক আছে ইউনূস সরকার অবৈধ ছিল, তারা বসিয়ে রেখেছিল, কিন্তু মানে তারেক রহমানের সরকার তো নিজেদেরকে নির্বাচিত দাবি করছে, জনগণের দাবি করছে, তারা কেন এদেরকে রেখে দিল এবং তাতে কি লাভ হলো? না, কোনো লাভ তো হলো না। প্রথম কথা হচ্ছে, আপনি তো 5ই আগস্টের বেনিফিশিয়ারি সরকার। এই সরকার নির্বাচিত সরকার যদি হয়ে থাকে, আমি এই সরকারের ভোটের দিন বলেছিলাম যে আপনারা যদি অভিযোগ করে থাকেন যে আগে নির্বাচনগুলো ছিল আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, তাহলে এবারের নির্বাচন হয়েছে অ্যান্টি আওয়ামী লীগ বনাম অ্যান্টি আওয়ামী লীগ। একটা দেশের জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশকে তো আপনি অংশগ্রহণ করতে দেন নাই। ফলে এটাকে আপনি নির্বাচিত সরকার কিভাবে বলছেন? এবং আমি আপনাকে একদম ভিতরের খবর বলি, এই নির্বাচনে যে কারচুপি হয়েছে, তারেক রহমান নিজেই তার আসনে ফেল করেছেন, এবং জামাতের আমির তার আসনে ফেল করেছেন, নাহিদ ইসলাম তার আসনে ফেল করেছেন। এটা নেগোসিয়েশনের মাধ্যমে
দেনা পাওনার ভিত্তিতে তারেক রহমানকে তার আসনে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং জামাতের আমিরকে নাহিদ ইসলামকে তাদের আসনে বিজয়ী ঘোষণা করেছে। আমি আপনাকে অথেন্টিক্যালি বলছি, আমার কাছে ভিতর থেকে বলেছে। আমি শুধু 3 জনের নাম বললাম। এইটা নির্বাচিত সরকার হয় কি করে? তার মানে তাদের ভিতরে তো এক ধরনের ভয় তৈরি হচ্ছে, মানে এক ধরনের ভয় তৈরি হচ্ছে, এবং সেই এক- ভয় তো ছড়িয়ে পড়ছে, আসলে সর্বত্র বোঝা যাচ্ছে। একদম, আপনি তাদের অস্থিরতা টের পাচ্ছেন। আপনি দেখেন, আহ, একটা আমি আমি এই একটা উদাহরণ সবসময় বলি। একটা সরকারে কাজ করতে গেলে আমি সেদিন আমার এক সাবেক জেলা প্রশাসক বন্ধুকে বলছিলাম, আমি দেখেছি জেলা প্রশাসকরা 24 ঘন্টা কাজ করেও তার সব ফাইল শেষ করতে পারে না অনেক সময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন বলতেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাজ শুরু করে, আমরা তো দেখেছি উনি যখন ঘুমাতে যান বা উনি যখন নিচে থেকে উপরে যেতেন ঘুমানোর জন্য, তখন রাত 1টা বা 1:30 বাজে। আর আরেকজন প্রধানমন্ত্রী গাড়ি চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, সেলফি তুলছেন, তার কি বলবো সহধর্মিণীকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এগুলো করে সাময়িকভাবে মানুষের কি বলবো মনোজগতে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে পারেন, কিন্তু এটা দেশের কোনো ইমপ্রেশন তৈরি করবে না। এবং দেশের ইন দ্য লং রান বাংলাদেশ পাকিস্তানের দিকেই যাচ্ছে। যে পাকিস্তান আগে উদাহরণ দিত বাংলাদেশের, এখন আপনি দেখছেন আমাদের মন্ত্রীরা পাকিস্তানের উদাহরণ দেয়। ফলে আমি আসলে এই আমলাতন্ত্র নিয়ে, এবং যে আমলাতন্ত্রের কথা বলেছেন, যিনি বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব, উনি তো ওনার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ড এখন সবাই জানেন। হিজবুত তাহরীর উনি প্রধান উপদেষ্টা। আপনি আরেকজনের নাম বলেছেন যে ডক্টর মোখলেসুর রহমান, ওনার যে এই যে ডক্টর লিখছে এইটা নিয়েই তো সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা। যে লোক নিজের এইটুকু সততা রাখতে পারে নাই, উনি দেশের কিভাবে কন্ট্রিবিউট করবেন? এবং উনি মৌলভীবাজারে ডিসি ছিলেন। কোনোভাবে যেভাবেই হোক, আমি মৌলভীবাজারে যেহেতু চাকরি করেছি, ওনার ওনার অনেক কিছু তো মৌলভীবাজারের জনশ্রুতি আছেই। ফলে ধনঞ্জয় দাস, মানে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন উনি ফিরে আসবেন এবং ফিরে এসে আত্মসমর্পণ করবেন, এবং বাংলাদেশে আসলে তো রাজনীতি নেই, ফলে শেখ হাসিনা ফিরে আসাটা তো রাজনৈতিক ভাবে, মানে রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি দেখতে পাচ্ছেন যে সরকারের ভেতরে আতঙ্ক আছে, সরকারের বাইরে আতঙ্ক আছে, জামায়াত, এনসিপি, মানে সবাই মিলে, এমনকি যারা এদের কালচারাল মানে পার্টনাররা এখন আয়োজন করে শেখ হাসিনার লাশও আসতে দেওয়া হবে না, সেই ধরনের কথা বলছে। আসলে কি মানে এটা কি মানে চাপিয়ে রাখা বা মানে দাবিয়ে রাখা সম্ভব হবে? আপনার কি মনে হয়? আপনি তো ভেতরে ছিলেন, মানে সরকারের প্রশাসনের ভেতরে ছিলেন, কারণ বাংলাদেশে বলা হয় প্রশাসন এবং সেনাবাহিনী মিলে গেলেই সরকার গঠন করা যায়। আমি তো প্রথমত যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না, প্রথমত জি। রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা একটু কঠিন। তারপরও আমি যেটা বলে থাকি, আমাকে এখন আহ, আমি 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 ছাত্রলীগের মতাদর্শে অথবা আওয়ামী লীগের মতাদর্শে অথবা বঙ্গবন্ধুর আদর্শে অথবা মুক্তিযুদ্ধের চেতনায় আমি বিশ্বাস করি। এটা আমার আজন্ম বিশ্বাস। কিন্তু আমি কখনো আওয়ামী লীগার ছিলাম না। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমি আপনাকে এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো কর্মকর্তা অথবা কেউ যদি আমাকে বলতে পারে আমার কোনো সিদ্ধান্ত অথবা কোনো দায়িত্বে আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করেছি, যে কেউ বলতে পারে, ঘোষণা দিয়েও বলতে পারে, আমি এটা করিনি। আমি চেষ্টা করেছি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার আমার দায়িত্বটা পালন করার, অর্পিত দায়িত্ব। সেখানে কোনোভাবেই দল মত আসেনি। কিন্তু এরপরও যেহেতু আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের যে কোনো কিছুর প্রতি আমার একটা সফট কর্নার থাকবে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমাকে এখন আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফলে আমি কিন্তু ধনঞ্জয় দাস, আপনাদের তো মানে মানে যেটা অলিখিত শপথ, বা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য থাকতে হবে, সংবিধানের প্রতি আনুগত্য থাকতে হবে, এটা তো আপনার আপনার মানে সরকারি কর্মকর্তা হিসেবে আপনার শপথ, জনগণের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে।
তাই না? আপনাকে এখন একদম বানিয়ে দেওয়া এখন আমাকে আওয়ামী লীগের বানিয়ে দেওয়া হয়েছে, ফলে আমি এখন অনেকটা রাজনৈতিক ব্যক্তিত্বদের অথবা রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেই পারি। নিশ্চয়ই এটা বলুন, আমি চাই আপনি এটা বলুন। আমি বলতেই পারি, এবং আমি এখন সরকারি চাকরিতে নাই, আমাকে অবৈধভাবে অপসারণ করা হয়েছে। এবং আমি যেটা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন সেটা উনি বিশ্বাস থেকে বলেন। ফলে উনি যদি বলেন দেশে ফিরবেন, উনি দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন এটা আমরা জানি না, কিন্তু উনি ফিরবেন। এবং ফিরে আসলে যেটা হবে, বাংলাদেশ যেই আমরা বলতাম যে উন্নয়নের মহাসড়কে গিয়েছে, উনি ফিরে আসলে হয়তো উন্নয়নের মহাসড়কে আমরা যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই আমলাতন্ত্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এইটা করতে হয়তো আরো 15-20 বছর লাগবে। এখান থেকে আহ, বাংলাদেশের যে ক্ষতিটা আসলে হয়ে গেছে, এটা রিকভারি করা কখনোই সম্ভব না। এবং আমি জানি না, বাংলাদেশের মানুষ হয়তো শেখ হাসিনাকে বরণ করার জন্য অপেক্ষা করছে। আপনাকে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই পুলিশ বাহিনী নিয়ে। বাংলাদেশের পুলিশ বাহিনী এই 21-এর মানে 2024-এর মানে আগস্টের পরে আর আসলে ঘুরে দাঁড়াতে পারছে না। আপনি দেখুন, সর্বক্ষেত্রে মব হচ্ছে, নিষ্ক্রিয়, মানে মানে অন্যায় হচ্ছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। এটা কি আসলে ইন্ডেমনিটি, যাদেরকে পুলিশ মানে পুলিশকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার ফল, নাকি আসলেই পুলিশ বাহিনী একটা ছত্রাখান অবস্থায় আছে এবং একের পর এক পুলিশ কর্মকর্তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে? না, আমি আপনাকে বলি, সাম্প্রতিককালে আপনারা জানেন যে ভারতে ককরোচ আন্দোলন হয়েছে, এবং সরকার কিন্তু এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেছে। এবং সব অনেকেই এটাকে বাংলাদেশের সাথে তুলনা করতে চেয়েছে। আমি বলেছি এটা কখনো হবে না, হবে না। এই কারণে ইন্ডিয়ার জনগণ কখনো কোনো পুলিশকে মেরে ঝুলিয়ে রাখবে না। বাংলাদেশে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনি পুড়িয়ে যখনই দেওয়া বলেন, পুড়িয়ে পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভিডিও খুব ভাইরাল, যে একটা কে মারি আরেকটা আসে, এরকম ছোট্ট অংশটা কিন্তু এসেছে। বা এইটার যে দীর্ঘ ভিডিও সেটা কিন্তু আসলে হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের লাশটা যে ঝুলিয়ে রাখা হয়েছে, আপনারা সেটা উদ্ধার করতে পারছেন না কেন, 3 দিন ঝুলছে কেন? সেই প্রেক্ষাপটে ওখানকার যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সে বলেছিল যে স্যার, আমরা তো আগে আগে যে সামনে যেতে পারছি না, আমরা হয়তো একটা গুলি করি কিন্তু ওরা অনেকেই চলে আসে। গুলি করে মানে মারার জন্য গুলি করে না, এই গুলি সরিয়ে হচ্ছে দেওয়ার জন্য। ছড়িয়ে দেওয়ার জন্য। ফলে এই ভিডিওটাকে তো দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তো বাংলাদেশে পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, এবং পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, এই ইতিহাস তো বাংলাদেশে নেই। একটা বাহিনীকে আপনি যদি মারার জন্য ইন্ডিমনিটি দেন, সে বাহিনী তো পরে দায়িত্ব নিয়ে কখনোই কাজ করতে পারবে না। এবং যে কর্মকর্তারা সফলভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে, আমি তো এটা গর্ব করে বলবো, বাংলাদেশের আইন শৃঙ্খলা এই পর্যায়ে ছিল, রাত 12টায়ও যদি কেউ খালি রাস্তায় হেঁটে যেত, তার মধ্যে ভয় ছিল না। এইটুক নিরাপত্তা আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নিশ্চিত করতে জনগণকে পেরেছে। দিয়েছে, নিশ্চিত করেছে, এবং তার ক্রেডিট পুলিশের। ধনঞ্জয় দাস, এই পুলিশকে যখন আপনি মেরে ঝুলিয়ে রাখবেন, সেই পুলিশ আপনার জন্য কেন কাজ করবে? আমি এই এবং প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে তারেক রহমানের সরকার তো নিজেদেরকে রাজনৈতিক সরকার বলে দাবি করছে, কি করে এই সরকারটি সার্ভাইভ করবে? এবং যে কারণে ধরেন জুলাই সন্ত্রাসীরা এখন বড় বড় গলায় তারেক রহমানকে প্রতিদিন নামাচ্ছে, প্রতিদিন ফেলে দিচ্ছে, এবং মানে হেন নোংরা কথা নেই যা বলা হচ্ছে না। আসলে মানে বাংলাদেশ কি আসলে একটা একটা ধরেন ফেইল্ড স্টেটের মতো হয়ে গেল? মানে ধরেন পুলিশ কার্যকর নয়, সেনাবাহিনী কার্যকর নয়, কারণ সেনাবাহিনী কিন্তু এখনো পর্যন্ত ইয়ে থেকে ওঠেনি, মাঠ থেকে সরানো হয়নি, এখনো তারা অফিসিয়ালি মাঠে আছে কোনো ঘোষণা দিয়ে। ঘোষণা দিয়ে ওঠেন। এরপরেও যদি প্রতিদিন 11টি মানে লিখিত বা নথিভুক্ত খুনের ঘটনা ঘটে, মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা তো একটা ফেইল্ড স্টেট তাহলে। আমরা ডেফিনেটলি ফেইল্ড স্টেট। আমাদের আইন শৃঙ্খলা যে পর্যায়ে গিয়েছে, এবং আমাদের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এইটা ম্যানেজমেন্ট। আপনি গত বাজেটেও কি কোনো নির্দেশনা পেয়েছেন যে এই বাজেট দিয়ে আমার এই
কিছু হবে। আমরা শুধু কার্ড দিচ্ছি, এই কার্ডের ভর্তুকি দেয় অথবা যে টাকা অর্থ আসবে সেটা কোত্থেকে আসবে? আমরা শুধু বলছি আমাদের রেমিটেন্স আসছে এবং আমাদের রিজার্ভ বাড়ছে। আপনি রিজার্ভ দিয়ে কি হবে? আমাদের আওয়ামী লীগ সরকারের এই যে উন্নয়নের সবচেয়ে বড় সফলতা কোথায় ছিল জানেন? আমাদের কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুব ছিল না, কিন্তু আমাদের যে ইন্টারনাল যে ইনভেস্টমেন্ট, মানুষের যে, আপনি যদি বলেন যে ক্রয় ক্ষমতা। দুর্নীতি হয়েছে, আমি মেনেই নিলাম যে একটা ডেভেলপিং কান্ট্রিতে প্রকল্প করতে গেলে দুর্নীতি হবে, কিন্তু সেই দুর্নীতির টাকাটা তো আরেকজন রিইনভেস্ট করেছে আমার দেশে। ফলে আমার যে এই যে ডোমেস্টিক গ্রোথ, এইটা তো নষ্ট হয়ে গিয়েছে। আপনি গাজী টায়ার পুড়িয়ে দেবেন, ভবিষ্যতে কেউ আরেকটা গাজী টায়ার করবে না। ফলে আমার দেশের যে এই যে মানুষের যে আস্থা সংকট, এই সংকট আগামী 10-20 বছরে ফিরে আসবে না। কারণ সে মনে করবে আমি 18 বছর যদি একটা কারখানা চালিয়ে যাই, 18 বছর পরেও এই কারখানা পুড়িয়ে দিতে পারে এবং আমি সেদিন পথে বসে যাব। এই বাংলাদেশ আর কখনো এই কনফিডেন্স আনার জন্য আমাদেরকে হয়তো আরো 20-25 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশ তো এখন ভঙ্গুর রাষ্ট্র এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র, এবং এই ব্যর্থ রাষ্ট্রের প্রধানমন্ত্রী মানুষ যখন বন্যায় ভাসে তখন সেলফি তুলে ফেসবুকে দেন। অশেষ ধন্যবাদ ধনঞ্জয় দাস। আমরা আসলে আপনি যে কথা বললেন এরপরে আসলে খুব বেশি শেষ করার মতো কথা আর থাকে না, কারণ বাংলাদেশটা তো আমাদের দেশ, আমাদের রক্তক্ষরণ, আমাদের কষ্ট, আমাদের এই স্বদেশ থেকে নির্বাসিত জীবনের কষ্ট, এটা হয়তো অনেকে অনুধাবন করতে পারবে না, কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে হয়তো আমরা আরো শক্তিশালী হব এবং বাংলাদেশে আমরা ফিরে বাংলাদেশ আবার বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে, এটা আমার বিশ্বাস। আমি যেন এই বিশ্বাস রেখে এবং দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি শুধু এই প্রার্থনা স্রষ্টার কাছে করি। ধন্যবাদ ধনঞ্জয় দাস। কথা হবে আবারও। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ। আমার বিশ্বাস, আমি আবারও বলি, আমরা একটা মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আবার ফিরে পাবো।